লিখিত পরীক্ষার তারিখ ঘনিয়ে এলো। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমার পরীক্ষা সেন্টার পড়েছিল। পরীক্ষার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা খাতার উপর কলম চালিয়ে গেছি। হাত অবশ্যই আসতো, আঙুলের গাঁটে জঘন্য ব্যথা হতো, কিন্তু মনের জোর আর জেদের কাছে সব কষ্ট হার মেনেছিল। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার সময় আমার চোখের সামনে ভেসে উঠেছিল ছোটবেলার সেই অপমানগুলো, আত্মীয়দের ফিসফিসানি আর সমাজের সেই করুণার দৃষ্টি। আমি জানতাম এই পরীক্ষা শুধু আমার চাকরি পাওয়ার পরীক্ষা নয়, এটা আমার অস্তিত্ব আর আত্মসম্মানের চূড়ান্ত লড়াই। পরীক্ষা শেষ করে যেদিন বাড়ি ফিরলাম সেদিন প্রথমবার নিজের পড়ার টেবিলটার দিকে তাকিয়ে মনে হলো আমি আমার সাধ্যের সবটুকু দিয়েছি। ফলাফল প্রকাশের জন্য দীর্ঘ অপেক্ষা শুরু হলো। সময় তার নিজের নিয়মে বয়ে চলল। এর মধ্যে আবার ললিতার ননদ তানিয়ার বিয়ে হয়ে গেল। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আমি যাইনি। প্রায় 7 মাস পর এক সন্ধ্যায় বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। কম্পিউটারের স্ক্রিনে রোল নম্বরটা খুঁজে পেতেই চোখ দুটো এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। হ্যাঁ, আমার নম্বরটা তালিকায় জলজল করছে। আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাবা স্ক্রিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেললেন। একজন বাবার এই অশ্রু কোনো কষ্টের ছিল না, এটা ছিল বছরের পর বছর চেপে রাখা সব অপমান আর ব্যর্থতার গ্লানি ধুয়ে মুছে যাওয়ার এক মহা তৃপ্তি। খবরটা মুহূর্তের মধ্যেই আত্মীয় স্বজন আর পাড়ার ভেতরে ছড়িয়ে পড়ল। যে রোকেয়া খালা এতদিন আমাকে দেখলে করুণার চোখে তাকাতেন, তিনি নিজে থেকেই বাড়িতে এসে মিষ্টি খেয়ে গেলেন। ও রূপিতা, আমি তো আগেই জানতাম তোর মতো লক্ষ্মী মেয়ে ঠিকই কিছু একটা করে দেখাবে। গায়ের রং দিয়ে কি আর মানুষের যোগ্যতা মাপা যায় রে? খালার কথা শুনে মনে মনে একটু হাসলাম। মানুষের আচরণ কত দ্রুত বদলে যায় তা দেখে অবাক হওয়ার কিছুই ছিল না। রূপের অহংকার যে সাময়িক আর মেধার সম্মান যে চিরন্তন, তার প্রমাণ পেতে শুরু করেছি। ললিতা ফোন করে কান্নাকাটি করে একাকার করে ফেললো। আপু তুই পারবি, আমি জানি তুই ভাইভাতেও পারবি। পারভেজও বলেছিল এবার তুই ক্যাডার হয়েই বের হবি। এখন সামনে শুধুই পিএসসির ভাইভা বোর্ড, জীবনের সবচেয়ে বড় আর শেষ ধাপ। ঢাকার আগারগাঁওয়ে বিসিএস ভবনের সামনের করিডোরে দাঁড়িয়ে যখন অন্য প্রার্থীদের দিকে তাকালাম, দেখলাম সবার চোখে মুখে এক অজানা আতঙ্ক আর উত্তেজনা। আমি নিজের ব্যাগে রাখা ছোট আয়নাটা বের করে শেষবারের মতো মুখটা দেখলাম। সেই শ্যামলা গায়ের রং, সাধারণ চোখ মুখ, কিন্তু আজ সেই আয়নায় কোনো অবহেলিত বা হীনমন্যতায় ভোগা মেয়েকে দেখতে পেলাম না। আয়নায় আজ ভেসে উঠছে এক আত্মবিশ্বাসী দৃঢ় প্রতিজ্ঞ নারীর মুখ, যে জীবনের কোনো আঘাতেই পিছিয়ে পড়তে শেখেনি। পিএসসির কর্মচারীর গলায় আওয়াজ এলো, রোল নম্বর 407, রূপিতা খাতুন, ভেতরে আসুন। আমি দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই চোখে পড়লো দীর্ঘ টেবিলের উপরে বসে থাকা ভাইভা বোর্ডের 4 জন সদস্যকে। মাঝখানে পিএসসির চেয়ারম্যান স্যার। ঘরের ভেতরের পরিবেশ বেশ শান্ত আর মার্জিত। আমি অনুচ্চ স্বরে অনুমতি নিয়ে সালাম জানালাম। চেয়ারম্যান স্যার টেবিলের ফাইল থেকে চোখ তুলে আমার দিকে তাকিয়ে খুব নরম গলায় বসতে বললেন। ধন্যবাদ স্যার, বলে চেয়ার টেনে বসলাম। পিঠ সোজা, দৃষ্টি একদম স্থির আর স্বাভাবিক। টেবিলের ডান পাশে বসা একজন সদস্য আমার অনার্সের রেজাল্ট আর লিখিত পরীক্ষার নম্বরপত্র উল্টে পাল্টে দেখলেন। তারপর চশমাটা নাকের ওপর নামিয়ে বললেন, রূপিতা খাতুন, আপনি তো অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু আপনার সাবজেক্ট ছেড়ে একদম প্রশাসন ক্যাডার প্রথম পছন্দ দিয়েছেন। একজন নারী হিসেবে মাঠে প্রশাসনে কাজ করা, ম্যাজিস্ট্রেট হিসেবে রাত বিরাতে অভিযান চালানো কিংবা কঠিন পরিস্থিতি সামলানো আপনার জন্য কতটা সহজ হবে বলে মনে করেন? প্রশ্নটা শুনে আমার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠল। আমি একটুও ইতস্তত না করে স্পষ্ট গলায় বললাম, স্যার, কোনো দায়িত্বই নারী বা পুরুষের বিচারে সহজ বা কঠিন হয় না। কঠিন হয় মানসিকতার কারণে। যে সমাজ একজন নারীকে ছোটবেলা থেকেই প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকা শেখায়, সেই সমাজের একজন নারী হিসেবে মাঠে প্রশাসনের চ্যালেঞ্জ সামলানো আমার জন্য কঠিন কিছু নয়। যোগ্যতা আর ইচ্ছাশক্তি থাকলে পদের মর্যাদা রক্ষা করা সম্ভব। লিঙ্গ সেখানে কোনো বাধা নয়। আমার উত্তর শুনে বোর্ডের চেয়ারম্যান স্যার একটু সোজা হয়ে বসলেন। পাশের নারী সদস্যটি মুখে সন্তুষ্টির হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে কিছু টেকনিক্যাল আর সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়ে প্রশ্ন করলেন। প্রতিটি প্রশ্নের জবাব আমি খুব নিখুঁত, বাস্তবসম্মত আর মার্জিত ভাষায় দিয়ে গেলাম। প্রায় 20 মিনিটের এই কথোপকথনে একবারের জন্য আমার কণ্ঠে কোনো দ্বিধা বা কাঁপন ছিল না। ভাইবা শেষ করে যখন রুম থেকে বের হয়ে এলাম, তখন দুপুরের রোদের আলো পিএসসি ভবনের চত্বরে ছড়িয়ে পড়েছে। বাইরের বাতাসের মুখোমুখি দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। মন বলছিল আমার জীবনের সবটুকু খাটুনি আজ সার্থক রূপ পেতে যাচ্ছে। ঢাকা থেকে বাড়ি ফেরার পর শুরু হলো এক দীর্ঘ প্রতীক্ষার পালা। 3টে মাস কেটে গেল ভাইবার চূড়ান্ত ফলাফলের অপেক্ষায়। কিন্তু এই 3 মাসে ঘরের পরিবেশটা আর আগের মতো ছিল না। বাবা এখন আর নিচু গলায় কথা বলেন না, মা আগের মতো আড়ালে চোখের জল ফেলেন না, পাড়াপড়শিদের চোখেও আর সেই করুণার ছাপ নেই। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। ল্যাপটপের স্ক্রিনে পিডিএফ ফাইলটা ডাউনলোড হতে কয়েক সেকেন্ড সময় লাগলো। রোল নম্বর 407 মিলিয়ে দেখতেই বুকের ভেতরটা ধক করে উঠল। প্রশাসন ক্যাডারে আমার নাম এসে উঠেছে। শুধু টিকি নিয়ে প্রথম সারির মেধা তালিকায় স্থান পেয়েছি। খবরটা দেখা মাত্রই বাবা যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই কান্না কোনো
কষ্টের ছিল না, এটা ছিল এক বাবার জীবন যুদ্ধে জিতে যাওয়ার আনন্দশ্রু। মা রান্নাঘর থেকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। ললিতা খবরটা শুনে ফোনে চিৎকার করে কেঁদে উঠল, আপু আমি জানতাম তুই পারবি, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। কয়েক মাস কঠোর ট্রেনিং শেষ করার পর আমার প্রথম পোস্টিং হলো একটি জেলা প্রশাসকের কার্যালয়ে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। সরকারি গাড়ি, অফিসার, দায়িত্বের ভার সবকিছু আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। পোস্টিং পাওয়ার কিছুদিন পরের কথা, সরকারি এক বিশেষ তদারকি আর পরিদর্শন কাজে আমাকে জেলার একটি উপজেলা অফিসে যেতে হলো। সাদা রঙের সরকারি গাড়িটি যখন উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে থামলো, তখন ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিল। আমি নীল রঙের সুতি শাড়ি পরিহিত অবস্থায় গাম্ভীর্য বজায় রেখে গাড়ি থেকে নামলাম। সাথে সাথে অফিসের কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সালাম জানালো। উপজেলা নির্বাহী অফিসার আমাকে স্বাগত জানাতে সামনে এগিয়ে এলেন। আমরা যখন বিভিন্ন কক্ষ পরিদর্শন করে একটি সুনির্দিষ্ট দপ্তরের ফাইলপত্র পরীক্ষা করতে ঢুকলাম, তখন হঠাৎ একটা দৃশ্য দেখে আমার পা দুটো এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘরের এক কোণে ফাইল হাতে দাঁড়িয়ে আছেন একজন তরুণ অফিসার, যিনি এই দপ্তরের একজন উপসহকারী কর্মকর্তা, আর তার ঠিক পাশেই একটা কাঠের চেয়ারে বসে আছে তানিয়া। বিয়ের পর জামাইয়ের কর্মস্থলে হয়তো কোনো কাজেও আজ এখানে এসেছে। তানিয়ার গায়ে ভারী গহনা আর জমকালো পোশাক, তবে আগের সেই অহংকারী চেহারাটা আজ অনেকটাই ঢাকা পড়ে গেছে সংসারের স্বাভাবিক ক্লান্তিতে। হঠাৎ করে ইউএনও স্যার আমার দিকে নির্দেশ করে উচ্চস্বরে বললেন, সবাই অ্যাটেনশন, উনি আমাদের নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপিতা খাতুন ম্যাডাম। ফাইলপত্রের যাবতীয় আপডেট ম্যাডামকে বুঝিয়ে দিন। ম্যাডাম শব্দটা শুনতেই তানিয়ার জামাইয়ের হাতের ফাইলটা টেবিলের উপর রেখে চমকে উঠল। সে সঙ্গে সঙ্গে অত্যন্ত তড়িঘড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো এবং গভীর সম্মানের সাথে মাথা নিচু করে বলল, শুভ সকাল ম্যাডাম, আসুন ম্যাডাম বসুন। ফাইলগুলো সব রেডি আছে, আপনি শুধু একবার চোখ বুলিয়ে দিলেই হবে ম্যাডাম। তানিয়ার জামাইয়ের এই ম্যাডাম ম্যাডাম ডাক আর অতিমাত্রার সম্মান প্রদর্শন দেখে তানিয়াও তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। সে মুখ তুলে আমার দিকে তাকালো। তানিয়ার চোখে তখন এক অদ্ভুত বিস্ময়, অবিশ্বাস আর গভীর অপরাধবোধের ছায়া। যে মেয়েটিকে সে একদিন অন্ধকার ঘরে বসে থাকা অসুন্দরী আর ব্যক্তিত্বহীন বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, যার যোগ্যতা নিয়ে কটু কথা বলতে দ্বিধা করেনি, আজ সেই মেয়েটি তার স্বামীর অফিসিয়াল স্যার। তানিয়ার স্বামী, যার সামান্য একটা স্বাক্ষরের জন্য অত্যন্ত বিনীতভাবে দাঁড়িয়ে আছে। তানিয়া পুরোপুরি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার ফর্সা মুখটা মুহূর্তেই লাল হয়ে ছোট হয়ে গেল। সে নিজের স্বামীর এই নম্র ব্যবহার আর আমার পদের এই বিশাল উচ্চতা একসাথে কিছুতেই মেলাতে পারছিল না। আমি তানিয়ার দিকে তাকালাম। আমার চোখে কোনো আক্রোশ ছিল না, ছিল না কোনো প্রতিশোধের আনন্দ, কেবল ছিল এক প্রশান্ত আত্মবিশ্বাস। আমি খুব স্বাভাবিক গলায় তানিয়ার জামাইকে বললাম, ঠিক আছে আপনি বসুন, ফাইলগুলো আমি দেখে নিচ্ছি। তারপর তানিয়ার দিকে তাকিয়ে খুব ধীর, শান্ত আর মার্জিত কণ্ঠে বললাম, তানিয়া না, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। তানিয়া আমার দিকে তাকিয়ে ঢোক গিল। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, আপু ভালো, আপনি কেমন আছেন ম্যাডাম? তানিয়ার মুখ থেকে নির্গত ওই ম্যাডাম শব্দটার ভেতরে আজ আর কোনো অহংকার ছিল না, ছিল কেবল এক অসীম পরাজয়ের স্বীকারোক্তি। ফাইলগুলো পরীক্ষা শেষ করে আমি অফিস থেকে বের হয়ে এলাম। বিকেলে রোদ যখন আমার গাড়ির কাছে এসে পড়ছে, গাড়ির আয়নায় নিজের শ্যামলা মুখটার দিকে তাকালাম আবার। হ্যাঁ, রূপের বিচারে হয়তো আমি কোনো রাজকন্যা হতে পারিনি, কিন্তু নিজের যোগ্যতা, পরিশ্রম আর জেদ দিয়ে সমাজে তৈরি করা সেই সব কৃত্রিম দেয়াল আমি ভেঙে চুরমার করে দিয়েছি। অফিসিয়াল কাজের ব্যস্ততায় দিনগুলো বেশ দ্রুতই কেটে যাচ্ছিল। ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের এলাকা ছেড়ে শহরের সরকারি কোয়ার্টারেই থাকা হতো বেশি। তবে মনের ভেতরে সবসময় একটা টান থেকে যেত সেই মেঠো পথ, ছোটবেলার স্মৃতি, আর যে উঠোনে বসে একদিন অবহেলার অপমান সহ্য করতে হয়েছিল সেই বাপের বাড়ি। কয়েক মাস পর ছুটির সুযোগ পেয়ে সিদ্ধান্ত নিলাম গ্রামে যাব। ড্রাইভারকে আগেই বলে রেখেছিলাম গাড়ি তৈরি রাখতে। নীল রঙের সুতির একটা শাড়ি আর সাধারণ সাজে যখন সরকারি ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো কালো রঙের ফ্ল্যাগ কারটিতে এসে বসলাম, তখন মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। উপজেলার সীমানা পেরিয়ে গাড়িটা যখন আমাদের গ্রামের কাঁচা রাস্তায় প্রবেশ করলো, তখন রোদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে রাস্তায় ঠিকরে পড়ছিল। গাড়িটা বাজারের মোড় পার হওয়ার সময় চা দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাদের মধ্যে অনেকেই আমাকে ছোটবেলা থেকে দেখেছে। ড্রাইভার গাড়ির কাজ সামান্য নামিয়ে রাস্তার পথচারীদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করলেন। আরে, এই তোর আমজাদ ভাইয়ের বড় মেয়ে রূপিতা না? ওই যে বিসিএস পাশ করে ম্যাজিস্ট্রেট হয়েছে। দোকানের এক বয়স্ক মানুষের গলার আওয়াজ গাড়ির বন্ধ কাজ ভেদ করেও আমার কানে এলো। মানুষের চোখে মুখে তখন এক অসীম বিস্ময় আর কৌতূহল। যে মেয়েটাকে একদিন সমাজের লোক অসুন্দরী আর অভিশাপ মনে করত, সেই মেয়েটিকে আজ এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে মানুষ জমে যাচ্ছে। আমাদের বাড়ির মাটির উঠোনে সরকারি গাড়িটা এসে থামলো। গাড়ির ইঞ্জিনের শব্দ শুনে ভেতর থেকে বাবা আর মা তড়িঘড়ি করে বের হয়ে এলেন। ড্রাইভার দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে নেমে বাবার দিকে তাকালাম। বাবার চোখের কোনায় তখন চকচক করছে আনন্দশ্রু। বাবাকে দেখে আমি সোজাসুজি গিয়ে জড়িয়ে ধরলাম। বাবা পরম মায়ায় আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত রাখলেন। মা রে, তুই সত্যি সত্যি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছিস। বাবার গলায় কাঁপন। মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কাছে এলেন। ততক্ষণে খবর পেয়ে পুরো পাড়ার মানুষ আমাদের উঠোনে এসে ভিড় জমিয়েছে। ভিড়ের এক কোণে রোকেয়া খালাকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি আগের মতো আর উচ্চস্বরে কথা বলছেন না, বরং একটু আড়ালে গিয়ে দাঁড়িয়ে আছেন। বাড়ির ভেতরের ঘরে যেতে ললিতা ফোন করলো। ললিতা আর পারভেজ ভাইয়াও বিকেলে ঢাকা থেকে আসার কথা। বিকেলের দিকে ললিতা ও পারভেজ এসে পৌঁছালো। ঘরের পরিবেশটা যখন এক পরম আনন্দে ভরপুর, ঠিক তখনই বাবা একটু ইতস্তত করে আমার পাশে এসে বসলেন। বাবার হাতে একটা কাগজ নিয়ে দাঁড়িয়েছিলেন। মা, রূপিতা, তোকে একটা কথা বলার ছিল। বাবা নিচু কণ্ঠে বললেন।
বললেন। আমি বাবার দিকে তাকালাম। কি কথা বাবা? তোর জন্য একটা প্রস্তাব এসেছে রে মা। ছেলে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে আছে, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মরত। নাম শাহিদ। পরিবার অত্যন্ত শিক্ষিত আর মার্জিত। তারা তোর রূপ বা বাহ্যিক চেহারা নিয়ে কোনোদিন একটা প্রশ্নও তোলেনি। ছেলে নিজে তোর কাজের ব্যাপারে জানে। তোর ইন্টারভিউ আর স্ট্রাগলের কথা শুনে সে তোকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। ওরা কোনো যৌতুক বা আনুষ্ঠানিকতার দম্ভ চায় না, শুধু চায় তোকে। বাবার কথাগুলো শুনে আমি এক মুহূর্ত নীরব রইলাম। ছোটবেলায় ললিতার বিয়ের সময় বাবার মুখে যে অসহায়ত্ব দেখেছিলাম, আজ সেখানে এক পরম তৃপ্তি আর আত্মবিশ্বাস। আমি মায়ের দিকে তাকালাম। মাও আশ্বাসের হাসি হাসলেন। ললিতা পাশ থেকে আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, হ্যাঁ বলো আপু, শাহিদ ভাইয়া সত্যি খুব ভালো মানুষ। পারভেজও ওনাকে চেনেন। আমি বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, তোমার পছন্দই আমার পছন্দ বাবা, তুমি যা ভালো মনে করো। বাবার মুখটা এক অদ্ভুত আলোয় উজ্জ্বল হয়ে উঠল। মাস চারেক পর খুব সাদামাটা মার্জিত আয়োজনে আমাদের বিয়ের পর্ব সম্পন্ন হলো। কোনো অহেতুক দম্ভ নয়, কোনো বাহ্যিক চাকচিক্য নয়, কেবল দুটি শিক্ষিত রুচিশীল মনের মিলন ঘটল। বিয়ের দিন সাজগোজের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। সেই শ্যামলা গায়ের রং, নিজের চোখের কোণায় আজ আর কোনো হীনমন্যতার ছায়া নেই। আয়নায় ভেসে উঠছে এক সফল আত্মবিশ্বাসী নারীর প্রতিচ্ছবি, যে তার যোগ্যতা দিয়ে নিজের ভাগ্য নিজে লিখেছে। শাহেদ আমার পাশে এসে দাঁড়িয়ে হাসি মুখে বলল, রূপিতা, বাহ্যিক রূপ হয়তো চোখের তৃপ্তি দেয়, কিন্তু ব্যক্তিত্ব আর মেধা মনকে জয় করে। আমি একজন পূর্ণাঙ্গ মানুষকে আমার জীবনে পেয়েছি। বিয়ের পরদিন সকালে শ্বশুর বাড়িতে যখন নতুন বউ হিসেবে পা রাখলাম, তখন সবাই আমাকে এক অনন্য শ্রদ্ধার সাথে বরণ করে নিল। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ একটা সংগৃহীত গল্প, যে গল্পের নাম ছিল রূপের ওপারে রূপকথা, এই গল্পের শেষ পর্ব পড়ে শোনালাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।